বাজার এখন চলছে জাস্ট 1:45 নাগাদ, এখন মোটামুটি 2:30টার মতো বাজে। 1:45 নাগাদ আমি আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনাদের মেসেজ করেছিলাম যে নিফটি ক্রিটিক্যাল জায়গায় আছে, যদিও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, কিন্তু 21,900-930 এটা যদি হোল্ড করে তাহলে কিন্তু পজিটিভ ব্যাপার। এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে দেখুন তখন 1:45 মানে এই ক্যান্ডেলটা ঠিক হয়েছিল। এই ক্যান্ডেলের সময় কিন্তু আপনাদের আমি অ্যালার্ট করেছিলাম। আমি আমার ট্রেডটাও বলবো, আর কিছু সুইং ট্রেড নিয়ে কিছু স্টক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যেখানে লাইভ মার্কেটে আমি চার্ট এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝাবার কিছুটা চেষ্টা করব যতটা আমি পারি। তো সাথে সাথে আমার ট্রেডটাও আপনাদের দেখাবো। দেখুন এখানে অপশানের ক্ষেত্রে ট্রেড চলছে, সুইং ট্রেড নিয়েও এই ভিডিওতে বলবো। অপশানের ক্ষেত্রে এই দুটো ট্রেড চলছে, যেহেতু কল অপশান আমি বলেছিলাম মানে আমি নিয়েছিলাম নিজে, আপনাদের তো কোনো আমি ফিনান্সিয়াল অ্যাডভাইস দিই না। তো যেহেতু 21,930টা হোল্ড করেছিল নিফটি, তাই কিন্তু আমি 21,500 কল অপশান এবং 21,700 কল অপশান আমি বাই করেছিলাম, যেখান থেকে মোটামুটি মুনাফা আসছে। আমি যদিও এখানে একটু বুক করে নেওয়ার প্ল্যান করছি অ্যাট মার্কেট, ওকে সেল, তো একটু আমি বুক করে নিলাম। আচ্ছা, এখানে আমি নিফটি দিয়ে ফিল্টার করে রেখেছি, কারণ যাতে আমার অপশানের ট্রেডটাই দেখা যায়, কারণ এইখানে আমার সুইং ট্রেডেরও কিছু স্টকের ওপেন পজিশন আছে জানেন। আমি সাধারণত যখন ট্রেডটা ক্লোজ করব তারপর সেই ট্রেডগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে কখন আমি এন্ট্রি নিলাম, কখন এক্সিট নিলাম। খুব দুটো ইন্টারেস্টিং স্টকে কিন্তু আমার পজিশন আছে, সেটা নিয়েও আলোচনা আমি করব মানে ট্রেডটা শেষ হওয়ার পর। এটা কেন করছি, অনেক সময় আমি ট্রেডটা ওপেন রাখা অবস্থাতেও আপনাদের সাথে শেয়ার করতাম, আমার চ্যানেলে গিয়ে দেখবেন, কিন্তু ইদানিং আমি কিছু কমেন্টও পাচ্ছি না। মানে আমি যতই ভিডিওতে বলি যে নিজের অ্যানালিসিস করেই স্টক নেবেন, আমার হয়তো একটা এন্ট্রি প্রাইস আছে, আমার হয়তো একরকম স্টপ লস আছে, নিজেরা স্টপ লস ছাড়া, বা অনেকেই কি করেন ওই দেখা দেখি কপি করে ফেলেন না বুঝে। হ্যাঁ, জেনে যদি নিজে অ্যানালিসিস করে আপনিও সেই স্টকটাকে পছন্দ করেন তারপর এন্ট্রি নিলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনেকে না বুঝে এন্ট্রি নিয়ে ফেলেন, তারপর বলেন দাদা আপনার জন্য আমি নিয়েছিলাম। লাভ হলে কেউ বলে না, লস হলে বলে যে আপনার জন্য আমি নিয়েছিলাম। এখন তা বললে তো হবে না। তাই জন্য আমি ঠিক করেছি যখন আমি ট্রেড একটা ক্লোজ করব তারপরেই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব, চিন্তা করবেন না। ঠিক আছে, তো চলুন এইটাও আমি এক্সিট করে যাই। 21,000 আপনার 500 যে কল অপশানটা কেন আমি করছি, কেন আমি এক্সিট করে যাচ্ছি, যাতে আপনাদের সাথে ভিডিওটা বানাতে পারি। আমার দুটোতেই মোটামুটি তো ঠিকঠাক মতো প্রফিট এলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার এন্ট্রিটা অনেক নিচের লেভেলেই ছিল, মানে এই জায়গাটা এন্ট্রি ছিল যেখানে আমি মার্ক করেছিলাম, আর এখন এটা বিক্রি করলাম। ঠিক আছে, আরও কি উপরে যেতে পারে? হ্যাঁ, 22,000 পর্যন্ত যাওয়ার চান্স আছে, কিন্তু আমি রিস্ক নিইনি, আপনাদের সাথে এই ভিডিওটা তাহলে বানাতে পারবো না। যাই হোক, কেন আমি এখানে নিলাম সেটা একটু ছোট্ট করে বলে দিই, তারপর আমি স্টক নিয়ে আলোচনায় চলে যাব। দেখুন, সকালে একটা গ্যাপে ওপেন হলো, গ্যাপটা ধরে রাখতে স্বাভাবিকভাবেই পারেনি, এবং তারপর কিন্তু নিফটি নিচে এসেছে। এই সময় কিন্তু আমি কোনো ট্রেড করিনি, দেখতেই পাচ্ছেন। তো কোনো ট্রেড আমি করিনি, মানে করার ইচ্ছাও ছিল না, কারণ আগের দিনের একটা বুলিশ পজিশন ছিল, তারপরেই পরের দিন নেগেটিভ যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি দেখছিলাম, অবজার্ভ করছিলাম, তারপর নিফটি এইসব জায়গায় কনসোলিডেট করেছে, বেশ 1-2 ঘন্টা ধরে কনসোলিডেট করেছে। ঠিক আছে, তার মানে নিচের লেভেলটা হোল্ড করছে, যেটা 21,850-875 এই জোনটাই সাপোর্ট জোনকে কিন্তু ও সেই অনুযায়ী করেছে। কেন সাপোর্ট জোন? কারণ এখানে আগে রেজিস্ট্যান্স একটু ছিল, সেই সুইং হাইকেই কিন্তু ও সাপোর্ট হিসেবে মেনেছে। তারপর এই ক্যান্ডেলে যখন একটা ব্রেকআউট দিল, যখন আগের এইসব জায়গা থেকে ব্রেকআউটটা দিল, তারপর কিন্তু আমি এন্ট্রি নেওয়ার প্ল্যান করি, এবং আপনাদের টেলিগ্রামেও আমি সেই অর্থে একটা জানাই। কোনো ট্রেড দিই না, কোনো টিপস দেওয়া হয় না এখানে। টেলিগ্রাম এগোরি যদি জয়েন করতে চান, যেখানে মাঝে মাঝে আমি আমার ভিউটা পোষণ করি, তার জন্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে, প্লিজ জয়েন করে নেবেন, লিঙ্ক থেকেই জয়েন করবেন। ঠিক আছে, আর ভিডিওকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো এই আমার যে ট্রেডগুলো চলছে, সে সুইং ট্রেড হোক বা অপশান, তার আপডেট ভিডিও দিলেই তার নোটিফিকেশান যাতে চট করে আপনার কাছে চলে আসে। সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন চ্যানেলটাকে। আচ্ছা,
এইবার কি, এইবার তো নিফটি একটু নিয়ে বলি, তারপর আমি স্টকের গুলো নিয়ে আসবো ইন্ডিভিজুয়াল স্টকগুলোতে। ডেইলি ক্যান্ডেল যদি দেখেন, নিফটি এইখান থেকে একটু উপর দিকে যাচ্ছে, কিন্তু একদম যে স্ট্রেট লাইনে উপরে যাচ্ছে তা নয়, একদিন রেড একদিন গ্রিন এরকম চলছে। হ্যাঁ, সেই অর্থে তবে এখন প্রায় 22,000-এর কাছে আছে, লাইফ হাই থেকে বেশি দূরে নেই। সুতরাং লাইফ হাইকে যে মানে সময়ের অপেক্ষা ক্রস করাটা, আজ হবে কাল হবে এই সপ্তাহে হবে বা পরের সপ্তাহে হবে, কোনো এক সময় হবে, ঠিক আছে, সেটা বড় ব্যাপার নয়। এখন যতক্ষণ না লাইফ হাই ক্রস করছে, একটু কশাসলি আমাদের ট্রেড করতে হবে। নিচের দিকে এলে মানে নিচের সাপোর্টে এলে আমাদের বাই করতে হবে। হ্যাঁ, ওই সাপোর্টে যখন আসবে মানে উপর থেকে নিচে পড়বে, তখন ওই সাপোর্টে এলে বেঁচে দেওয়া যাবে না। সাপোর্টে এলে একটু আমি পার্সোনালি আমি একটু নেব, আবার যখন রেজিস্ট্যান্সে আসবে তখন আমি বিক্রি করব। ঠিক আছে, এরকমই চলবে, তবে বায়াসটা উপরের দিকেই থাকবে। যদি আমি সেলিং নাও করি, তবে বাইংটা নিচে এলে বাইংটা আমার থাকবে, কারণ আমার বায়াসটা একটু হলেও পজিটিভ দিকে, কারণ নিফটি স্ট্রাকচারালি ঠিকই আছে। মাঝে মাঝে একটু কারেকশন হচ্ছে, আজকেও যেমন 850-75-এ এসেছিল, তো ওরকম একটু উপর থেকে নিচের দিকে কারেকশন আসবে, কারেকশানে একটু বাই করতে হবে, অল্প একটু প্রফিট নিয়ে বেরিয়ে গেলাম, ব্যাস এক লটে। দেখলেন আপনি, আপনাদের সামনেই দেখালাম, আমি এক লটে জাস্ট ট্রেড করেছিলাম এবং এক লট থেকে আমি কিন্তু বেরিয়ে গেলাম। একটা স্ট্রাইক প্রাইসের এক লটে কিনেছিলাম, টোটাল 2 লট, কিন্তু আমার যে অ্যাকাউন্ট সাইজ সেই অনুযায়ী 2 লট খুবই কম। কিন্তু কমে কেন করেছি, যেহেতু নিফটি এখন একটু আনসার্টেন, একটু পজিটিভ দিকেও আছে, মানে বায়ার সেলার্স দুজনেই মার্কেটে হাভি হয়ে আছে, মোটামুটি দুজনেরই পালরা ভারী আছে। এই নয় যে এই, তারপর যখন আবার 52 মানে লাইফ হাইকে আবার ক্রস করে যাবে, তখন আবার পজিটিভ সাইডে কিছু দেখা যাবে, এখন আপাতত নয়, আপাতত তো আসছে। এবার একটু সুইং ট্রেড নিয়ে আলোচনা করি। আর আপনাদের অনেক প্রশ্ন আসছে যে দাদা সুইং ট্রেডের ক্লাস জয়েন করতে চাই, এই করতে চাই। প্রথম কথা, কাউর কথায় তো কিছু করে নেবেন না। আমি যখনই কোনো ক্লাসের নতুন ব্যাচ যদি শুরু করি আমি, সেই ডেট তা কিভাবে হবে সব আমি ইউটিউবেই আমি আমার নিজের মুখ থেকেই আমি ঘোষণা করব। সুতরাং ঠিক আছে, কোনো অন্য ফেক টেলিগ্রাম চ্যানেলের যুক্ত হয়ে যাবেন না, অন্য ফেক কোনো কিছুতে যেখানে গ্যারেন্টিড রিটার্নের প্রলোভন দেখানো হয় ওরকমভাবে যাবেন না। আমার নামে অনেক ফেক চ্যানেলও টেলিগ্রামে আছে, প্লিজ ওসব করবেন না। কোনো কিছু হলে আমি নিজেই আমার চ্যানেলে ঘোষণা করব, কোনো ক্লাস যদি হয়, কোর্স যদি হয়, ব্যাস ওরকম, ঠিক আছে। কিন্তু আবার বলে দিলাম, এটা চিন্তা করবেন না, সেটা আমার দায়িত্ব, আমি এই ইউটিউবেই ঘোষণা করব, ঠিক আছে। আচ্ছা, এইবার এটা তো হলো, এবার আমি একটু স্টক স্পেসিফিক আলোচনা করি। স্টক স্পেসিফিক দেখুন, একটু মিক্স চলছে, যেমন আরইসি আমার ফেভারিট, আপনি জানেন। আরইসি সুন্দর কনসলিডেট করছে, উপরের দিকেও আছে, আরইসি সুন্দর চলছে, 500-র উপরে আছে, মাঝে মাঝে 499, 498-তে কালকেও ছিল, আজকেও মনে হয় একটু গেছিল। আজকের দিনের লো কত হয়েছে, আজকের দিনের লো দেখুন 498, তার মানে 500-র নিচেও গেছিলো, আবার দেখুন, মানে চান্স দিচ্ছে, সবই স্টক ভালো চান্স দিচ্ছে। রেলওয়ে স্টকগুলো তো ভালো নিচে এলো এবং তারপর চান্স দিয়েছে। যেমন আপনি ধরুন রেলওয়ে স্টকের মধ্যে আপনি ইরকন দেখুন, ইরকন কিন্তু কয়েকদিন আগে এখান থেকে সাপোর্ট নিয়ে ঘুরেছে। আচ্ছা, আপনি যদি রেলওয়ে স্টকের যে কোনো দেখবেন, আমি সবকটা রেলওয়ে স্টক নিয়ে তো এখন আলোচনা করতে বসলে অসুবিধা হয়ে যাবে, অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, কিন্তু ভালো সবই সাপোর্টে এসেছে, সাপোর্ট থেকে আবার ঘুরছে কিছু কিছু। হ্যাঁ, স্লো হয়েছে, কারণ বাজেটে যতটা আশা করা হয়েছিল রেলওয়ে স্টকগুলোর প্রতি ততটা হয়নি, কিন্তু তাও আইআরএফসি থেকে শুরু করে যতই অন্যান্য রেলওয়ে স্টকগুলো বলুন, রেলটেল, এগুলো খারাপ নয়। এদের যে স্টোরিটা নষ্ট হয়ে গেছে তা নয়, কিন্তু একটু সাইডওয়েজ থাকবে, তারপর আবার উঁচুতে যাবে, এরকম করেই তো একটা বুল মার্কেটের স্টক বাড়ে, এইটাকে মেনে নিতে হবে। যারা এই কনসলিডেশন ফেজটা সহ্য করতে পারেন না, তাদের ট্রেড করা উচিত নয়। আচ্ছা, আর যেটা আনএক্সপেক্টেডভাবে মুভ করছে সেটা হচ্ছে পিএসইউ, ব্যাংকিং সেক্টর। আনএক্সপেক্টেড নয়, আপনাদের পিএনবি নিশ্চয়ই চেনানো ছিল, 125% রিটার্নে দিয়েছে এই কদিনে, সুন্দর। এসবিআইটাও কিন্তু খুব সুন্দরভাবে চার্ট প্যাটার্ন ফলো করে দেখুন, এরকম উঠেছে নেমেছে, আবার সুন্দরভাবে ব্রেকআউট দিয়ে একটা উপরের দিকে ট্রেড করছে। এখন কি এসবিআই নেওয়া যায় বলবেন? তাহলে আমি বলবো একদিন আগে নেননি কেন, যখন ওই প্যাটার্নটা ফলো হচ্ছিল, এখানে যখন এই হয়ে যখন উপরের দিকে উঠছিল, তখন কেন নেননি, তাই না? চার্টের দিকে নজর রাখতে হবে, তারপর নিতে হবে। এখনও ঠিক আছে, ভালো আছে, এই আছে, তবে একটু হোল্ড করতে হবে এই জিনিসগুলো। এই নয় যে আজ এসবিআই আজকেই নিলাম, কালকেই আবার 5%, আজকে 3% বেড়েছে, কালকে আবার 3% বাড়বে, প্রতিদিনই 3% করে বাড়বে, সেরকম নয়, একটু সময় এগুলোতে লাগতে পারে।
এলএনটি এলএনটি রেজাল্টের পর একটু কমেছে, আবার একটু উঠছে নামছে, ঠিক আছে। তবে ভালো স্টক, যদি মানে এইগুলো কি, এগুলো পোর্টফোলিওতে রাখার মতো স্টক। 3-5 বছরের যদি ইন্ডিয়ার গ্রোথ স্টোরিটাকে আমরা ভাবি, তাহলে এলএনটিকে ছেড়ে গ্রোথ স্টোরি ভাবা যায় না। সুতরাং ওই রেজাল্টের মাঝে মাঝে রেজাল্ট জনিত কারণে উপর নিচ করাটা থাকবেই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা লং টার্মের এলএনটিতে আছেন, আমার মনে হয়, যদিও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, আমার মনে হয় না কোনো অসুবিধা এলএনটিতে আছে। নেক্সট আগামী 3-5 বছর এলএনটির জন্য ভালোই হতে চলেছে। যদি ভারতের ভালো হয়, তাহলে এলএনটিকে ছাড়া সেটা ভাবা যাবে না। আচ্ছা, রিলায়েন্স আর জিও নিয়ে একটু কথা বলি। রিলায়েন্স তো ঠিক আছে, একটু হায়ার হাই করে আবার কনসলিডেট করবে, আবার এই করবে, খুব সুন্দর প্যাটার্ন করে এগিয়ে যাচ্ছে। রিলায়েন্স তো ঠিক আছে, কিন্তু রিলায়েন্স থেকেও আমাদের সবথেকে বেশি প্রশ্ন আসে জিও ফিনান্স নিয়ে। জিও ফিনান্সের এই মাঝখানে পেটিএম নিয়ে যখন এসেছিল, একটা ওই গুজব হচ্ছিল যে পেটিএম ওয়ালেটের জন্য আবার এর সাথে মার্জ হবে, ওসব কোনো খবর ব্যাপার নয়। জিও এমনিতেই ভালো কোম্পানি, ভালো কোম্পানি ইন দ্য সেন্স ওরা এখনও ব্যবসাটা শুরু করেনি, ওই প্যারেন্টেজটা ভালো, এর জন্যই ভালো কোম্পানি বললাম। ব্যবসাপত্র শুরু হোক, তারপর টার্গেট আসবে, তারপর অন্যগুলো আসবে। এখন তো ওই টার্গেট বলে কিছু নয়, এখন ব্যবসার কোনো ব্যাপারই শুরু হয়নি, এখন জাস্ট ওদের লাইসেন্স নেওয়া, তারপর ওইসব ব্যাপারগুলো চলছে। তো ঠিক আছে, তাও এইসব লেভেলগুলো আমি পার্সোনাল আমার পোর্টফোলিওতে আছে, ট্রেডিংয়ের জন্য নয়, ইনভেস্টমেন্টের জন্য আছে। ট্রেডিং ইজ ভেরি ট্রিকি এইসব জায়গায়, কারণ এর চার্ট ও প্যাটার্ন তৈরি হয়নি তেমন, দেখতেই পাচ্ছেন কয়েকদিনের জাস্ট চার্ট, তো সেসব তৈরি হয়নি। মোটামুটি আমার ইনভেস্টমেন্টের জন্য আছে, কিন্তু কিন্তু লং টার্মের জন্য মিনিমাম 5 বছর জিও ফিনান্সে যারা ভাবতে পারছেন না, তাদের কিন্তু জিও ফিনান্সে ইনভেস্টমেন্ট করাটা একটু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু বলে রাখলাম, কারণ ওদের বিজনেসটা তৈরি হয়নি। এমনিতে স্টক ঠিক আছে, চলছে, একটা এত বাড়ার পর তো একটু কমবেই, আবার কনসলিডেট করার পর আবার হয়তো বাড়বে, সেরকম থাকবে, দামের ওঠানামা থাকবে, কিন্তু যখন ইনভেস্টমেন্ট করছেন তখন তার ফান্ডামেন্টাল রেজাল্ট, এই জিনিসগুলো আমাদের ফোকাস করতে হবে। ওকে, এনএইচপিসি সুন্দর 100 টাকার উপরে, 117-15 টাকায় গেছিলো, তারপর একটু প্রফিট বুক হয়ে এখন একটু কনসলিডেট করছে। এগুলোকে নজর রাখতে হবে, আবার নিশ্চয়ই এগুলো এই যাবে বুলরান, যে এগুলোতে শেষ হয়ে গেছে বলে আমার তো পার্সোনালি মনে হয় না। আচ্ছা, কোচিন শিপইয়ার্ড নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আসবে, একই ব্যাপার, উপরের দিকে একটা ব্রেকআউট দিয়েছিল, রেজাল্টও ভালো হয়েছিল, তারপর থেকে আবার একটু সাইডওয়েজ আছে, সাইডওয়েজ থাকবে, আবার উপরে উঠবে, এই জিনিসগুলো। সাইডওয়েজটা যারা মেনে নিতে পারবেন না, মাঝে মাঝে কী হবে, এইসব স্টকগুলো কিন্তু অনেকটা কারেক্টও হতে পারে, ঠিক আছে, এই সেই কারেকশান বা এই সাইডওয়েজ, এই ব্যাপারটা যারা মেনে নিতে পারবেন না, তাদের রিকোয়েস্ট করছি এখন কিন্তু স্টকে তাহলে তারা ট্রেড করবেন না। হ্যাঁ, কারণ এখন প্রত্যেকটা স্টকই 3 মাসে হয়তো 40%, 1 মাসে 40%, এরকম বেড়ে বেড়ে আছে স্টকগুলো। সেখান থেকে 5%, 7% কারেকশন হওয়া কিন্তু কোনো ব্যাপারই নয়, হতেই পারে, যখন তখনই হতে পারে। তো আমি যদি সেই 5-7% কারেকশনটা নিতে না পারি, বা কখন এন্ট্রি নেবো সেটা যদি না জানি, এন্ট্রি নেওয়ার পরেও আমার কারেকশন হতে পারে, সেই কারেকশনটা যদি আমি মেনে নিতে না পারি, স্টপ লস ছাড়া ট্রেড করি, এইসব যদি করি নিয়ম না মেনে, তাহলে কিন্তু অসুবিধা হবে, তাহলে কিন্তু ফেসে যাওয়ার চান্সও থাকে। সুতরাং একটু সাবধানে ট্রেড করবেন। এমনিতে মার্কেট ঠিক আছে, আমি তো লেভেলগুলো নিয়ে আলোচনা করি, তাই না, যেমন যখন আরএসিটা আমি বারবার বলছি, আরএসিটা 500-র উপরে আছে, যখন ভালো আছে আরএসি যদিও আজকে নয়, আমি আমার চ্যানেলে আপনাদের যখন 480-88 ছিল তখন চিনিয়েছি, মেন তো 174 টাকায় চেনানো ছিল, সে ঠিক আছে। আর যেটা না বললেই নয় কি, সেটা হচ্ছে নামটা নিশ্চয়ই সবার মনে আছে, সেটা হচ্ছে টাটা মোটরস, ঠিক আছে, টাটা মোটরস। কি আর বলবো স্টকটা নিয়ে, আপনাদের অনেকের প্রশ্ন আসে না, তাই জন্যই আমার চিন্তা লাগে যে প্রশ্ন আসে না। অন্যান্য স্টকের আমি প্রশ্ন পাই, হ্যাঁ, যেটা উপরে উঠছে তার নিয়ে প্রশ্ন না আসাই ভালো, কিন্তু অন্যান্য স্টকে ফেসে থাকার থেকে আমার মনে হয় টাটা মোটরস, যেটা মানে এর আগের বছর একটা লার্জ ক্যাপ কোম্পানি এত সুন্দর রিটার্ন দিল, তাতে না থাকাটা মনে হয় ঠিক নয়। মানে যারা নেই তাদের কিছু বলছি না, কিন্তু অনেকবার এন্ট্রির সুযোগ আমাদের দিয়েছে টাটা মোটরস। লেটেস্ট আমি এই 808-809 টাকাতেও আপনাদের সামনে মানে ভিডিও করে ওয়াচ লিস্ট এনে করেছিলাম, সেই ওয়াচ লিস্টের ভিডিওটা বা রিসেন্টলি ভিডিওগুলো আমি দিয়ে দেবো এই ভিডিওর এন্ড স্ক্রিনে, একবার দেখে নেবেন যে চার্টে কি ব্যাপারটা এসেছিল, যার জন্য আমি টাটা মোটরসটা বলেছিলাম। তার জন্য তো শিখবেন এখন এন্ট্রি নেওয়া যায় কিনা, সেই প্রশ্নগুলো পরের ব্যাপার। আগে যখন এন্ট্রি নিয়েছিলাম তখন কেন নিয়েছিলাম, কারণটা কি, চার্টে কি বলেছিলাম, সেইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা আমি ভিডিওটা বলে দেবো। এখনও যথেষ্ট ভালো আছে, এখন এন্ট্রি আমি তো এখন এন্ট্রি আর নেবো না, কারণ এন্ট্রি নেওয়ার জন্য ওই 800 টাকায় চান্সটা দিয়েছিল, এখন এন্ট্রি না, এখন তো এনজয় করার সময়। তো 900 টাকার হচ্ছে যাদের
অলরেডি আছে তাদের ট্রেলিং স্টপ লস থাকবে 900 টাকায় বা 895 বা 900-তে একটা ট্রেলিং স্টপ লস রেখে টাটা মোটরস দেখা যেতে পারে। রেজাল্ট ভালো হয়েছে, তবে একটু ওভারবট আছে, হয়তো একটু নিচের দিকে নামবে আবার, বা সাইডওয়েজ হবে, টাইম কারেকশন হবে, তারপর আবার বাড়বে, এরকম। আলটিমেটলি তো মানে 4 ডিজিটে যাওয়াটা আমার মনে হয় এক সময়ের অপেক্ষা, যাবে তো কোনো না কোনো একদিন যাবেই, কবে যাবে সেটা কেউ জানে না, কিন্তু ভালো যা স্ট্রাকচার দেখা যাচ্ছে যথেষ্ট ভালো কিন্তু এর পোটেনশিয়াল আছে। আচ্ছা, তো সুতরাং কয়েকটা স্টক নিয়ে আমি আলোচনা করলাম এই এই চ্যানেলে। মোটামুটি আশা করি এই যে রেলওয়ে স্টকগুলোও দেখতে পাচ্ছেন, আরভিএনএল, এই জিনিসগুলো, যে রেলটেল আজকে ভালো, আরভিএনএল একটু দাঁড়িয়ে আছে, সাপোর্টের কাছাকাছি আছে, একটু কনসলিডেট করবে, তারপর একটু দেখা যাবে, কারণ এরা বাজেটে যা এক্সপেক্ট করেছিল তার তুলনায় অনেকটা কম পেয়েছে, আর বাজেটের আগে রানটাও তো অনেক বেশি হয়েছে, সুতরাং সেই অনুযায়ী কনসলিডেট করবে, এটা কোনো মানে আহামরি কিছু ব্যাপার নয়। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কেন প্রফিট বুকটাও করেছিলাম আপনাদের সাথে সাথে আপনাদের সামনে এই অপশানেরটা বলার সময় বলে নিই। দেখতে পাচ্ছেন আমি প্রফিটটা বুক এখানে অপশন থেকে করে নিয়েছিলাম। কেন করেছিলাম? এই যে বলেছিলাম নিচের দিকে সাপোর্ট এলে নিতে হবে, আবার উপরের দিকে বেচতেও হবে, মানে উপরের দিকে প্রফিট বুক অ্যাটলিস্ট করে নিতে হবে। ওই যে ধরে রাখবো তা দিয়ে হবে না, মার্কেট এখন এরকমই দোদুল্যমান। তো এই দোদুল্যমান মার্কেটে বা এইরকম ভোলাটাইল মার্কেটে ট্রেড করার কিন্তু একটা আলাদা রকম ব্যাপার চাই, একটু এক্সপিরিয়েন্স না থাকলে ফেঁসে যাওয়ার চান্স বেশি থাকবে। দেখুন এখানে নিয়েছিলাম আমি, এখানে যখন গেছিলাম আমি বিক্রি করে দিলাম, আমি যদি ধরে বসে থাকতাম তাহলে কিন্তু আবার কেনা দামে চলে আসছিল। তো এই জন্য ব্যাপার আছে, অল্প একটু প্রফিটে সন্তুষ্ট থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, বোঝা গেল। যাই হোক, তো কিন্তু ঠিক আছে, তাও স্ট্রাকচার ঠিক আছে নিফটির। 22,000 তো দেখা যাচ্ছে কখনো না কখনো হবে, সে নেক্সট উইকে হবে কিনা আমরা জানি না। তবে এই দেখুন 22,100 থেকে এখন 21,900-তে আছে, 21,800-তে আছে, এমন কিছু কারেকশন কিন্তু হয়নি। হ্যাঁ, মানে 2-3-4 পার্সেন্টের কারেকশন তো বুল মার্কেটে এমনিতেই হতে পারে, তো এটা একটু মাথায় রাখতে হবে। কিন্তু যখন অপশানে ট্রেড করবেন তখন গুলো কিন্তু কম পজিশন সাইজ রেখে, স্ট্রিক্ট স্টপ লস রেখে, একদম একদম আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যানালিসিসটা মেনে কাজ করবেন, এটাই আমার জাস্ট বলার। যাই হোক, ভালো থাকবেন সবাই, ভিডিওকে একটু লাইক শেয়ার করে দিন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার স্ক্রিনে চলে আসবে রিসেন্ট যে আমি সুইং ট্রেডগুলো নিয়েছি বা ওয়াচ লিস্ট করেছি তার কারণটা কি, সেইগুলো নিয়ে একটু আলোচনা করা আছে এই পুরোনো ভিডিওর মধ্যে, একটা দুটো, যেটা কিন্তু খুব উপকারে লাগবে শেখার জন্য আমাদের, যে কিভাবে সুইং ট্রেডটা আমি নিজে প্ল্যান করি। দেখবেন কিন্তু ভিডিওগুলো। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।